আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা পড়ছিলাম হচ্ছে হলো সাবশেলের ইলেকট্রন ক্যাপাসিটি বা উপশক্তি স্তরের ইলেকট্রন ধারণ ক্ষমতা পর্যন্ত আমরা পড়ছিলাম। এবং আমরা জানছিলাম যে কিভাবে আমাদের অরবিট গুলোকে প্রকাশ করা হয়, কিভাবে আমাদের সাবশেল গুলোকে প্রকাশ করা হয়, এবং তাদের বিভিন্ন ইলেকট্রন ক্যাপাসিটির ফর্মুলাগুলো আমরা লাস্ট ক্লাসে পড়ানো হয়েছিল। তো আজকে দেখবো আমরা পরের পার্টগুলো দেখবো। সেটা হচ্ছে আমাদের আজকে অরবিটালস। অরবিটালস বা সাব সাব শেল বা উপ উপ শক্তি স্তর। তো এই অরবিটাল বা সাবশেল কি? এরা হচ্ছে কি আমাদের সাবশেল, প্রতিটা সাবশেল যেমন এস এস সাবশেল, পি সাবশেল, ডি সাবশেল, এফ সাবশেল, এগুলা যেই যেই ভাগে বিভক্ত বা যেই যেই সেগমেন্টে বিভক্ত তাদেরকে নাম দেওয়া হয়েছে আমাদের সাবশেল বা অরবিটালস। এবং এই সাবশেল বা প্রতিটা আমাদের যে সাবশেল বা উপশক্তি স্তর সেগুলো কয় ভাগে বিভক্ত সেটা জানার জন্য আমাদেরকে একটা ফর্মুলা দেওয়া হয়ে গেছে। সেটা হচ্ছে সাবশেল বা অরবিটাল নাম্বার ইন আ সাবশেল ইজ ইকুয়ালস টু 12 প্লাস 1। তো এই ফর্মুলা থেকে আমরা কি বলতে পারি? যেমন এস সাবশেল, এফ সাবশেলের ক্ষেত্রে আমাদের এই 12 প্লাস 1, এটা কি হবে? 2 × 0 + 1 বা কি 1। তো এখান থেকে আমরা বলতে পারি যে এস সাবশেলের সেগমেন্ট একটাই, সেটা কি শুধু এস। তারপরে পি সাবশেল, এটার ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা যদি ইউজ করি 2 × 1 + 1, কারণ কি পি এর ক্ষেত্রে এল ইজ ইকুয়ালস টু কি 1। তো এখান থেকে আমরা কি পাই 3। তো এর থেকে আমরা বলতে পারি একটা পি সাবশেল আমাদের কি তিন ভাগে বিভক্ত, এবং এই তিনটা ভাগের নাম কি কি হবে? পি এক্স, পি ওয়াই এবং পি জেড। তারপরে ডি সাবশেলের ক্ষেত্রে আমরা যদি সেম ভাবে বের করি তাহলে আমরা পাবো 5। এবং এখান থেকে আমরা বলতে পারি কি আমাদের যে ডি সাবশেল সেটা কি পাঁচ ভাগে বিভক্ত, এবং নাম কি কি? ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। অনেকে মনে করতে পারে যে আমাদের যে এখানে এটা লিখলাম ডি এক্স স্কোয়ার, পরে যেটা লিখলাম সেটা মাইনাস হতো, বা আসলে না ভাইয়া, এটা হইতেছে আমাদের হাইফেন। এবং এই হাইফেন দিয়ে মেইনলি আমাদের ডাইরেকশনকে বোঝায়, যেটা আমরা একটু পরে ছবি যখন আঁকবো তখন দেখবো। এবং এফ সাবশেলের ক্ষেত্রে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি তখন আমরা পাবো 7। এর থেকে আমরা বলতে পারি কি আমাদের এফ সাবশেলের কয়টা ভাগ আছে? 7টা ভাগ আছে। এবং এফ সাবশেলের যে নামগুলো সেগুলো অনেক কমপ্লেক্স নাম, এই জন্য আমরা এগুলা ক্লাস মনে করো 9 10 বা আমাদের লেভেলে এগুলো শিখবো না বা আমরা জানি না। তো আমরা যেমন কিছুক্ষণ মনে করো লাস্ট ক্লাসে আমরা যেমন দেখলাম যে আমাদের, আচ্ছা আমরা এমনি দেখাই, আমাদের যে অরবিট অরবিট গুলোকে প্রকাশ করা হয় এন দিয়ে। এবং এন এর ভ্যালু কি 1 2 3 যে কোনো কিছু হতে পারে। এবং এই এন এর ভ্যালুটা মিললে আমাদেরকে কি বোঝায়? একটা অরবিটের সিরিয়াল নাম্বারকে বোঝায়। n = 1 বলতে ফার্স্ট, n = 2 বলতে সেকেন্ড অরবিট। তারপরে আমরা জানলাম যে আমাদের এই অরবিট গুলো কয়েক ভাগে বিভক্ত, সেটা কি সাবশেলে বিভক্ত। এবং এই সাবশেল গুলোকে প্রকাশ করা হয় এল দিয়ে। এবং সাবশেল যেহেতু চার ধরনের তাই এল এর ভ্যালুও চার ধরনের, 0 1 2 এবং 3। এবং আমরা জানলাম যে l = 0 থেকে আমরা কি জানি? এস বুঝাই, 1 রিপ্রেজেন্ট করে পি কে, 2 করে ডি কে, এবং 3 করে কি আমাদের এফ কে। তারপরে আমরা জানলাম কি সাবশেলও কি আবার কয়েক ভাগ আছে, সেগুলোকে নাম দেওয়া হয়েছে কি অরবিটাল। এবং এই অরবিটাল গুলোকে প্রকাশ করা হয় আমাদের এম দিয়ে। এবং এই এম এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে হলো দেখো, মনে করো আমাদের এতক্ষণ আমরা কিন্তু জানছিলাম যে একটা নির্দিষ্ট এন এর জন্য বা নির্দিষ্ট একটা অরবিটের জন্য আমাদের এল এর ভ্যালু কি 0 থেকে n - 1 পর্যন্ত। তো ওই সেম ভাবে একটা ফর্মুলা হচ্ছে নির্দিষ্ট একটা এল এর জন্য, মানে ফর ডেফিনিট এল বা নির্দিষ্ট কোনো এল এর জন্য এম এর ভ্যালু হতেছে হলো -l থেকে শুরু করে 0 হয়ে +l পর্যন্ত। এটা বলতে কি বোঝায়? মনে করো আমরা পি সাবশেলকে নিয়ে চিন্তা করি। পি এর ক্ষেত্রে l = কত? 1। তাহলে এই ক্ষেত্রে এম এর ভ্যালু হবে -1 0 এবং +1।
এবং খেয়াল করে দেখো এম এর ভ্যালু যেহেতু এখানে তিনটা, তাই আমরা এখান থেকে বলতে পারি কি আমাদের এই পি সাবশেল কি তিন ভাগে বিভক্ত, এবং এই প্রতিটা নাম্বার একটা করে অরবিটালকে রিপ্রেজেন্ট করে। যেমন -1 হচ্ছে পি এক্স, 0 হচ্ছে পি ওয়াই, এবং +1 হচ্ছে কি আমাদের পি জেড। সেম ভাবে আমি যদি ডি কে নিই, ডি এর ক্ষেত্রে আমাদের এল এর ভ্যালু কত, 2। তো এম এর ভ্যালু হবে কি -2, -1, 0, +1, +2। তো এখানে যেহেতু এম এর ভ্যালু পাঁচটা, সুতরাং এখান থেকে আমরা বলতে পারি কি আমাদের যে ডি সাবশেল সেটা হচ্ছে পাঁচ ভাগে বিভক্ত। একটা হচ্ছে কি ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার হাইফেন ওয়াই স্কোয়ার, এবং ডি জেড স্কোয়ার। সেম ভাবে আমরা যদি এফ সাবশেলটা বের করি, এফ এর ক্ষেত্রে কি এল ইকুয়ালস টু 3, তো আমার এম এর ভ্যালু কি -3 থেকে +3 পর্যন্ত হবে। তো কি কি হবে, -3, -2, -1, 0, +1, +2, +3। তো এখান থেকে দেখো এম এর ভ্যালু কয়টা আছে, 7টা। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এফ এর যে সাবশেলটা সেটা কি কয় ভাগে বিভক্ত, 7 ভাগে বিভক্ত। আর এই নিয়মটা যদি আমরা এস এর ক্ষেত্রে ইউজ করি, তো এস এর ভ্যালু কি এল ইকুয়ালস টু 0, এম এর ভ্যালু কি 0 থেকে -0 থেকে +0, তো যেটা কি আসলে টেকনিক্যালি 0। তো এখান থেকে আমরা কি বলতে পারি, এম এর ভ্যালু কি একটাই ভাগ আছে, সেটা কি শুধু এস। এটুক পর্যন্ত কি সবাই বুঝতে পারছো? একটু রেসপন্স করিও তো। ভাই আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আমার কোনটা বুঝো ল্যাপটপ নাই? কাজ করে নাই তখন। কোনটা বুঝো নাই? ভাই লাস্টেরটা এস, মানে কি বলাচ্ছিলেন ভাই খেয়াল করিনি। এখানে আমি পড়াচ্ছিলাম যে সাবশেল গুলো, প্রতিটা সাবশেলকে যে জি জি ভাগে বিভক্ত সেগুলোকে আমরা কি নাম দিচ্ছি, অরবিটাল, এবং এই অরবিটাল গুলো কোনটা কত সেটা বের করার জন্য আমরা ইউজ করি হইতেছে এম কে, মানে আমাদের এই এমটা অরবিটাল গুলোকে রিপ্রেজেন্ট করে। এবং এই কোনটা মনে করে আমরা আগে কি দেখছিলাম যে একটা নির্দিষ্ট এন এর জন্য বা নির্দিষ্ট অরবিটের জন্য এল এর ভ্যালু কত কত হয় সেটা কি যেমন দেখছিলাম, সেম ভাবে একটা নির্দিষ্ট এস এর জন্য বা নির্দিষ্ট একটা সাবশেলের জন্য মনে করো এল ইকুয়ালস টু 0 বা এল ইকুয়ালস টু 1 বা এল ইকুয়ালস টু 2, এসবের জন্য এম এর ভ্যালু কি কে থেকে কি কি হইতে পারে সেটা আমরা দেখছিলাম। বুঝতে পারছো লাবিব? জি ভাই। ওকে। তো একটু পর্যন্ত তো কারো কোনো কোশ্চেন নাই, তাই না? কারো কি কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে বলিও। ভাই পি এক্স পি ওয়াই পি জেড এগুলো বুঝলাম না। এগুলো হইতেছে পি সাবশেল যে তিন ভাগে বিভক্ত, সেগুলোর নাম পি এক্স অরবিটাল, পি ওয়াই অরবিটাল, পি জেড অরবিটাল। ও। বুঝতে পারছো? জি ওকে। ভাই। তো এই গেল আমাদের সাবশেলের ভিতরে থাকা অরবিটাল গুলো। এবং এখানে আমি একটা হাইলাইট করে রাখি, এই যে যে ফর্মুলাটা সেটা, এই যে আমাদের একটা ফর্মুলা। এবং আমরা যে দেখলাম যে ইলেকট্রন ক্যাপাসিটি, মনে করো আমাদের যে আমরা আগে দেখছিলাম কি একটা অরবিটাল ইলেকট্রন ক্যাপাসিটি কি 2n² দিয়ে বের করে, তারপর একটা সাবশেলের ইলেকট্রন ক্যাপাসিটি কি দিয়ে বের করে, 2 × 12 + 1 দিয়ে বের করে। তো সেম ভাবে একটা ইলেকট্রন মনে করো একটা সাবশেল একটা অরবিটালের ইলেকট্রন ক্যাপাসিটির ফর্মুলা হচ্ছে ইলেকট্রন ক্যাপাসিটি ইন অ্যান অরবিটাল ইজ ইকুয়ালস টু হচ্ছে হলো একটা একদম সিম্পল, এটা সেটা হচ্ছে কি দুইটা 2। এর থেকে কি বোঝায়, এর থেকে বোঝায় যে প্রতিটি অরবিটালে দুইটি করে ইলেকট্রন থাকতে পারে হাইয়েস্ট, বা তাদের ইলেকট্রন ক্যাপাসিটি বা ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে যেমন যেভাবে কোরিলেট করি, দেখো পি যে সাবশেল, এটার ইলেকট্রন ক্যাপাসিটি কত, 6টা, আমরা জানি। এখন খেয়াল করো এখানে কি তিনটা অরবিটাল আছে, এবং আমরা যে মাত্র একটা ফর্মুলা পড়লাম সেখানে আমরা কি বলতে পারি, পি এক্স এ কয়টা ইলেকট্রন থাকতে পারে, দুইটা, পি ওয়াই তে দুটো, এবং পি জেড এ কি দুটো। তো সবগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো, 6, যেটা কি আমাদের সাবশেলের যে ফর্মুলা সেটার সাথে কি মিলে যায়। সেম ভাবে দেখো আমাদের যে ডি সাবশেল, সেখানে কয়টা আমাদের যে ইলেকট্রন ক্যাপাসিটি সেটা কি 10, 10টা ইলেকট্রন, এবং এখানে আছে কয়টা, 5টা অরবিটাল। প্রতিটাতে যদি দুইটা করে ইলেকট্রন থাকে তাহলে কি 5 × 2 = 10টা ইলেকট্রন, যেটা কি আমাদের আগের ফর্মুলার সাথে কি মিলে যায়। এই জিনিসটা কি খেয়াল করে বুঝছো? সবাই কি এটা বুঝতো? ভাই আরেকবার বলিন কোনটা? ওই ক্যালকুলেশনটা। দেখো তোমাকে যে আমি বললাম যে একটা অরবিটালে ইলেকট্রন ক্যাপাসিটি কত, দুইটা। তো দেখো আমাদের
পি যে সাবশেল, পি সাবশেলের ভাগ কয়টা? তিনটা। এবং প্রতিটা ভাগে কয়টা ইলেকট্রন থাকবে? আমরা এখন যে ফর্মুলা পড়লাম সেই অনুযায়ী কি দুটা করে। তো টোটাল ইলেকট্রন কত হবে পি সাবশেলের? 6টা। ছয়টা। এবং আমরা জানি কি পি মানে সাবশেলের যে ফর্মুলাটা পড়লাম ইলেকট্রন ক্যাপাসিটি, সেটা কি ছিল? 2 × 12 + 1। সেখান থেকে আমরা কি বের করি যে একটা সাবশেলের ইলেকট্রন ক্যাপাসিটি কত? 6। এটা আর এটা কি মিলে গেছে না? জি ভাই। এটাই বুঝাইছিলাম। ও, জি ভাই ওকে, বুঝছি। এই হইতেছিল আমাদের ইলেকট্রন ক্যাপাসিটি ইন অ্যান অরবিটাল। তো এখন আমরা দেখবতেছিল যে ইলেকট্রন কনফিগারেশন কিভাবে বের করে। ইলেকট্রন কনফিগারেশন। তো দেখো, যখন আমাদের অরবিট ছিল শুধুমাত্র, এই অরবিট যখন ছিল তখন আমাদের ইলেকট্রন ক্যাপাসিটি বের করা হতো একদম ইজিলি ভাবে, যেমন মনে করো সোডিয়াম 11। তো এটা অনুযায়ী আমরা কি জানি, প্রথম যে আমাদের অরবিট সেখানে কি হাইয়েস্ট ইলেকট্রন থাকতে পারে 2টা, এখানে একটা 2টা ইলেকট্রন। সেকেন্ড অরবিটে থাকতে পারে কটা? 8টা ইলেকট্রন। পরের অরবিটে কটা থাকবে? একটা ইলেকট্রন। তো এইভাবে কি আমাদের অরবিটের ইলেকট্রন কনফিগারেশন আঁকা হতো। 2 8 1, টোটাল কত ইলেকট্রন? 11টা ইলেকট্রন। তারপর যখন সাবশেল আসলো, সাবশেল আসার পর আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রথম যে অরবিট সেখানে কোন সাবশেল থাকে? 1s থাকে। তো আমরা এখানে কি লিখি? 1s, 2 ইলেকট্রন। তারপরে 8টা যে ইলেকট্রন, এই 8টা ইলেকট্রন কোথায় থাকবে? সেকেন্ড অরবিট। এবং আমরা কি জানি সেকেন্ড অরবিটে সাবশেল কয়টা? 2টা, 2s এবং 2p। মানে আমাদের সেকেন্ড যে অরবিট সেটা কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত, 2s এবং 2p। এবং 2s এর মধ্যে কয়টা ইলেকট্রন থাকতে পারে? s 2টা। এবং p এ কয়টা থাকে? 6টা। তারপরে একটা যে ইলেকট্রন লাস্টের সেটা কোথায় যায়? থার্ড অরবিট। মানে কি, থার্ড অরবিটে তো আমাদের আছে কি, ওয়েট এ মিনিট, থার্ড অরবিটে আমাদের আছে 3s, 3p এবং কি 3d, 3 ভাগ। আমাদের থার্ড যে অরবিট সেটা কয় ভাগে বিভক্ত? 3 ভাগে বিভক্ত, 3s, 3p এবং 3d। তার মধ্যে একটা ইলেকট্রন কোথায় যাবে? 3s এ যাবে। তো এইভাবে কি আমাদের সাবশেল ওয়াইজ আমরা ইলেকট্রন কনফিগারেশন করি। তারপরে যখন অরবিটাল আসলো, অরবিটাল ওয়াইজ কিভাবে করব? দেখো, অরবিটাল ওয়াইজ যখন করতে যাব, দেখো আমাদের 1s এর কিন্তু কোনো ভাগ নেই, 2s এর কোনো ভাগ নেই, কিন্তু ভাগ আছে কিসের? 2p এর ভাগ আছে। তা কয়টা ভাগ আছে? 3 ভাগ আছে। এবং কোন কোন ভাগ আছে সেটা কি আমরা জানি? 2s, আর কি বলে 2px, 2py এবং 2pz। তো আমরা যদি এভাবে ভেঙে লিখি তাহলে কি আসে? 2px, 2py এবং 2pz আর 3s1। তো আমরা কি জানি এখন তো সবগুলো কি অরবিটি হিসাবে ভেঙে আছে। এবং আমরা কি জানি একটা অরবিটে কয়টা ইলেকট্রন থাকে? 2টা করে ইলেকট্রন থাকে হাইয়েস্ট। তাহলে সবগুলোতে কি 2টা করে ইলেকট্রন লিখে দিব। 2px, 2py, 2pz এবং 3s কি 1, কারণ কি এখানে সোডিয়ামে একটা ইলেকট্রন ছিল। এখন খেয়াল করে দেখো, এই 1s এটা কি আমাদের ফার্স্ট অরবিট, ফার্স্ট অরবিটে কয়টা ইলেকট্রন থাকে? 2টা। 2s এটা কি আমাদের একটা s সাবশেল, এবং এই পুরোটা কি 2p, এটা কি একটা 2s, এটা কি 2p। এবং এই দুটো মিলে কি আমাদের সেকেন্ড অরবিট। এবং সেকেন্ড অরবিটে কয়টা ইলেকট্রন আছে? 6টা, সরি 8টা ইলেকট্রন আছে, খেয়াল করে যদি দেখো। আর এটা কি আমাদের থার্ড অরবিট বা তৃতীয় কক্ষপথ, যেটা কি শুধুমাত্র 3s আছে, 3p 3d আছে, কিন্তু 3p 3d তে কোনো ইলেকট্রন না থাকে, সেগুলো কি একদম ফাঁকা আছে। একটু কি সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে। তো এই ছিল আমাদের ইলেকট্রন কনফিগারেশন কিভাবে করতে হয়। আশা করি কি একটু পর্যন্ত কারোর প্রবলেম নাই। তো এখন দেখো, যখন এই যে ইলেকট্রন কনফিগারেশন আমরা করলাম, যখন আমাদের মনে করো সাবশেল নিয়ে, মেইনলি সাবশেল যখন আমাদের আবিষ্কার হলো, তখন একটা প্রবলেম দেখা দিল। প্রবলেমটা হচ্ছে, দেখো, মনে করো আমি যখন ইলেকট্রন বসাবো সেকেন্ড, সেকেন্ড না থার্ড অরবিটে, মনে করো 1s2, 2s2, 2p6। তারপরে থার্ড অরবিটে বসাবো 3s, 3p আর কি 3d, কোনো সমস্যা নেই। তারপর কি 4s, 4p, 4d, এইভাবে চলে যাওয়ার কথা, কোনো প্যারা নাই। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা একটা জিনিস খেয়াল করলেন, সেটা হচ্ছে আমরা নর্মালি অরবিটে কি জানলাম, যে একটা অরবিট চায় কি তার বাইরের শেল থেকে পুরোপুরি ফুলফিল করতে চায়। এবং একটা অরবিটের মনে করো, এটা হচ্ছে আমার একটা অ্যাটম, একটা অরবিট, সেকেন্ড অরবিট, থার্ড অরবিট। একটা অ্যাটমের ফার্স্ট অরবিট যত ভরাট হবে আগে, তারপরে সেকেন্ড অরবিট ভরাট হবে, তারপর কি থার্ড অরবিট ভরাট হবে। এটা হচ্ছে বিজ্ঞানীদের আগের কথা ছিল। কখনো এমন দেখা যাবে না যে সেকেন্ড অরবিট ফাঁকা আছে, এই ফাঁকা থাকা অবস্থায় থার্ড অরবিটে ইলেকট্রন গেছে। এটা কখনো হবে না। সবসময় আগে সেকেন্ড অরবিট ভরাট করবে, তারপর কি থার্ড অরবিট আমাদের ভরাট করবে।
কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা কিছু এক্সেপশন দেখা শুরু করলেন, এবং প্রথম যে এক্সেপশনটা দেখলেন সেটা হচ্ছে হলো, সরি, ধরো, আমাদের প্রথম যে এক্সেপশন সেটা হচ্ছে, দেখো এরকম যে 1:2:2, 2p6, 3s2, 3p6, ঠিক আছে, মেইনলি পটাশিয়ামের ক্ষেত্রে, আসলে পটাশিয়াম 19। তো দেখা গেল যে মানে ইলেকট্রন 1s ভরাট করলো, 2s ভরাট করলো, এই যে 2sটা পুরোটা ভরাট করছে, এই যে 8টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন, 3s এ 8টা ইলেকট্রন আছে। এই অবস্থায় এখন দেখো এখানে ইলেকট্রন কটা হয়েছে, 2 যোগ 4, 10, 12, 18টা ইলেকট্রন, লাস্ট আছে কটা, একটা ইলেকট্রন। এই একটা ইলেকট্রন থার্ড অরবিটে না গিয়ে দেখা গেল কি ফোর্থ অরবিটে চলে গেছে। এই যে ফোর্থ অরবিটে চলে গেছে 9th ইলেকট্রনটা। এখন বিজ্ঞানীদের মধ্যে এটা নিয়ে একটা কনফিউশন শুরু হলো যে আচ্ছা, আমরা তো জানি যে আগের শেলটা বা আগের কক্ষপথ ভরাট না করে পরের কক্ষপথে কখনো যেতে পারবে না। তো এখানে কেন গেল, বা এই এক্সেপশনটা কেন আসলো? এই প্রবলেমটা সলভ করার জন্যই বিজ্ঞানীরা একটা প্রিন্সিপল আনলেন। সেই প্রিন্সিপলের নাম হচ্ছে আউফবাউ প্রিন্সিপল। প্রিন্সিপলের নাম কি? আউফবাউ প্রিন্সিপল বা আউফবাউ নীতি। এটা মানে কি উপর থেকে নিচে? হ্যাঁ, আহ্বায় অর্থ কি? আউফবাউ অর্থ হচ্ছে বিল্ডিং আপ। ওকে, দেখো, আউফবাউ প্রিন্সিপল বা আউফবাউ নীতি। তো আউফবাউ প্রিন্সিপল বা আউফবাউ নীতি আমাদেরকে কি বলে, বা আমাদের এই জিনিসটা সলিউশন কিভাবে দিল, বা এই যে ঘটনাটা ঘটলো পটাশিয়ামের ক্ষেত্রে, এটা এক্সপ্লেনেশন কিভাবে দেয়? তো আউফবাউ প্রিন্সিপল আমাদেরকে বলে যে কোন ইলেকট্রন তার প্রায়োরিটি হবে, মনে করো যখন সে অ্যাটমে ঢুকতে যাবে বা পরমাণুতে ঢুকতে যাবে, তখন তার প্রায়োরিটি হবে একদম যত সম্ভব কম পাওয়ার, মানে লো পাওয়ার সাবশেলে ঢুকার। আগে সে লো পাওয়ারের সাবশেল গুলাকে ভরাট করবে, তারপরে গিয়ে সে হাই পাওয়ারের সাবশেল গুলোকে ভরাট করবে। এটা হচ্ছে আমাদের আউটবাউ প্রিন্সিপল। মনে করো আমার কাছে ইলেকট্রন আছে, এখন ইলেকট্রনটা অ্যাটমের মধ্যে প্রবেশ করবে, এবং তার হাতে আছে দুটো অপশন, এটা হচ্ছে 2s এবং হচ্ছে 2p। এখন কোশ্চেন নিতে পারে ইলেকট্রন তো 2s এ যেতে পারে, 2p তে যেতে পারে, এখন কোথায় যাবে? তো এটার অ্যান্সারই হতেছে আব্বর মতো আছে। এবং আব্বর নীতি অনুযায়ী 2s এর পাওয়ার কম, 2p এর পাওয়ার যেহেতু বেশি, তাই ইলেকট্রনটা আগে 2s এ যাবে। যখন 2s টা ভরাট হয়ে যাবে তারপরে গিয়ে ইলেকট্রন কোথায় যাবে, 2p তে যাবে আমাদের। এটা কি সবাই বুঝতে পারছো এই জিনিসটা কি আব্বর প্রিন্সিপাল? জি ভাই। তো এই অনুযায়ী দেখা যায় যে ইলেকট্রনের, মনে করে, তো এটার ব্যাখ্যা কিভাবে এখানে দিল, মানে আউবো প্রিন্সিপাল কিভাবে এই পটাশিয়ামের এক্সেপশনের ব্যাখ্যাটা দিল, সেটা হচ্ছে আউবো প্রিন্সিপাল অনুযায়ী ইলেকট্রন যাওয়ার কথা ছিল, এই যে 19th যে ইলেকট্রনটা, এই যে আমাদের যে 19th ইলেকট্রন, এটা যাওয়ার কথা ছিল কিন্তু 3D তে। কারণ কি 3p তো ভরাট হয়ে গেছে, যাওয়ার কথা ছিল 3D তে, 4s এ কিন্তু যাওয়ার কথা ছিল না। কিন্তু আউবো প্রিন্সিপাল অনুযায়ী 3D এর পাওয়ার বেশি এবং 4s এর পাওয়ার কম, যার কারণে ইলেকট্রনটা 3D তে না গিয়ে সে কোথায় যায়, সে 4s এ চলে যায়। এটা আউবাও নীতি বললেন। জিনিসটা কি বুঝতে পারছো কেন ইলেকট্রন 3D তে না গিয়ে 4s এ চলে গেল? কারণ হচ্ছে কি মানে আহ্বায় নীতিটা 3D, কি ব্যতিক্রম নীতি না? না ব্যতিক্রম না না ধর্মী না? না না না, আউবাও নীতি ব্যতিক্রম নীতি না। আউবাও নীতি মেইনলি এই যে বিভিন্ন যে এক্সেপশন, এই এক্সেপশনটাকে সে ব্যাখ্যা করে। ও, বুঝতে পারছো, এটা কোনো মনে করো এক্সেপশনের কোনো নীতি না। এই বুঝছি। জিনিসটা কি সবাই বুঝতে পারছো? তো 3D এবং 4s এর মধ্যে 3D এর পাওয়ার বেশি, 4s এর পাওয়ার কম, এই জন্য ইলেকট্রনটা 3D তে না গিয়ে সে কোথায় চলে যায়, 4s এ চলে যায়। এটা হচ্ছে অ্যান্সার। এখন কোশ্চেন আসতে পারে, যেহেতু ওকে, মনে করো নীতি তো আসলে কোনো সমস্যা নেই, নীতির মধ্যে এখন একটা ঝামেলা হচ্ছে কি, আচ্ছা আমরা কিভাবে পাওয়ারটা মাপবো? তো পাওয়ার মাপার জন্য বিজ্ঞানীরা বলছে যে একটা সাবশেলের বা একটা উপশক্তি স্তরের পাওয়ার মাপা হয় তার এন এবং এল এর ভ্যালুর যোগফল দিয়ে। বলতে কি বোঝায় দেখো, মনে করো 2s, 2s এর ক্ষেত্রে এন কত, 2, কারণ কি সে সেকেন্ড অরবিটের সাবশেল। এল কত, 0, কারণ কি সে এস সাবশেল, এবং আমরা কি জানি এল এস এর ক্ষেত্রে এল ইকুয়াল টু 0। তারপর 2p এর ক্ষেত্রে কি, n ইকুয়াল টু 2, এল ইকুয়াল টু কি 1। এখান থেকে আমরা কি জানতে পারি যে 2s এর কি n প্লাস এল কত হবে, 2 প্লাস 0 বা কত 2। আর 2p এর n প্লাস এল কত হবে,
2+1 বা কত 3। তো এখান থেকে খেয়াল করে দেখো আমাদের 2p এর কি n+l কি 2s এর চেয়ে বেশি। এবং যেহেতু আমরা কি বললাম পাওয়ার বলতে কি আমরা n+l দিয়ে রিপ্রেজেন্ট করব, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যার n+l বেশি তার কি পাওয়ার বেশি, আর যার n+l কম তার কি পাওয়ার কম। তো এখানে দেখো 2p এর n+l কি বেশি 2s এর চেয়ে। তো আমরা কি বলতে পারি 2p এর কি পাওয়ারও বেশি n+l এর চেয়ে। সুতরাং ইলেকট্রন যদি যেতে হয় সে আগে কোথায় যাবে, সে আগে কম পাওয়ারওয়ালা 2s এ যাবে, তারপরে সে কোথায় যাবে যখন 2s টা বড়টা হয়ে যাবে তারপরে সে 2p তে চলে যাবে। একটু কি সবাই বুঝতে পারছো? জি ভাই। তো এই ছিল আমাদের আউটবাউ নীতি। এবং এই আউটবাউ নীতি অনুযায়ী সাবশেল গুলোর পাওয়ারের একটা সিকোয়েন্স বিজ্ঞানীরা বের করছেন। সেটা হচ্ছে কি 1s সবচেয়ে ছোট, তারপর 1s হচ্ছে 2s বড়, 2s হচ্ছে 2p, 2p হচ্ছে 3s, তারপর 3p, তারপর 4s, তারপর 3d, 4p এবং ডট 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 ডট। কিন্তু কথা হচ্ছে ভাই আমরা তো এই সিকোয়েন্সটা এত বেশি মনে রাখতে পারবো না। তো এই সিকোয়েন্সটাকে মনে রাখার একটা উপায় হচ্ছে আমরা এভাবে লিখবো দেখো n equals to 1, n equals to 2, n equals to 3, মানে আমি সব অরবিট গুলো লিখতেছি n equals to 4, n equals to 5 একটু কি রাখি। তো n equals to 1 এ আমাদের কি আছে 1s, n equals to 2 তে আমাদের কি আছে 2s 2p, n equals to 3 তে আছে 3s 3p 3d, পরে আছে 4s 4p 4d 4f, 5s 5p 5d 5f। আমি n equals to 6 ও নিই 6, তো 6s 6p 6d 6f। তারপরে বিজ্ঞানীরা বললো যে আমরা এখানে কি করবো এইভাবে অ্যারো দিতে থাকবো, অ্যারো অ্যারো অ্যারো, এভাবে দাগ দিব। ভাই এরোটা কেন দেয়? এটা হচ্ছে আসলে বিজ্ঞানীরা বলছে জাস্ট মিলানোর জন্য, এটা কোনো নিয়ম না, জাস্ট মনে করো মনে করো একটা ট্রিক। তারপরে আমরা এখানের মধ্যে এইভাবে অ্যারো গুলো দিয়ে রাখবো, এই যে লাইনগুলো থাকবে এইভাবে। তারপর বিজ্ঞানীরা বলছে যে এই অ্যারো গুলো এইভাবে যাবে যে প্রথমে আমি এইভাবে যাব, তারপরে যখন একটু পার হবে তারপর আমরা এইভাবে যাব, পরে আবার এইভাবে যাব, মনে করি এইভাবে স্পাইরালি চলে যেতে থাকবো, এই যে এইভাবে স্পাইরালি যাব। বা এইভাবে যদি না বুঝতে চাও ফার্স্টে আমরা কিভাবে মাপবা এইভাবে মাপতে পারো, মনে করো এই যে এইভাবে মাপবা 1s, তারপর কি আসে 2s, তারপর কি আসে 2p 3s, তারপর আসে কি 3p 4s, পরে কি আসে 3d 4p 5s, পরে কি আসে 4d 5p 6s। তো এইভাবে যদি আমরা বলি তাহলে এখান থেকে আমরা চাইলে এই পুরো সিকোয়েন্সটা কিভাবে লিখতে পারি, এই যে 1s 2s 2p 3s 3p 4s 3d 4p 5s 4d 5p 6s 4f 6 সরি 5d 6p 5f 6d 6f। দেখো কত ইজিলি আমি কোনো মুখস্থ না করে জাস্ট একটা ট্রিক খাটায় কি করলাম পুরো সিকোয়েন্সটা লিখতে পারতেছি। তো আমরা এখান থেকে আমরা কি বলতে পারি প্রথমে যখন আমরা একটা অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন লিখবো, ইলেকট্রন ফার্স্টে কোথায় যাবে 1s এ, তারপর যাবে 2s এ, পরে 2p, পরে 3s 3p 4s 3d 4p, এভাবে চলে যেতে থাকবে আস্তে আস্তে। সবাইকে এটা বুঝতে পারছো কিভাবে আউটবাউ প্রিন্সিপাল থেকে আমরা ইলেকট্রন কনফিগারেশন লিখতে পারি এবং কিভাবে ওই যে জি পটাশিয়ামে জি এটা দেখলাম কি বলে এক্সেপশনটা সেটা আমরা কাজে লাগাতে পারি। সবাই কি বুঝছো? জি ভাই। ওকে। জি ভাই। এই ছিল আমাদের আউটবাউ প্রিন্সিপাল, এবং এই আউটবাউ প্রিন্সিপাল থেকে মেইনলি আমরা কোশ্চেন আসে হইতেছিল, একটা হইতেছিল এরকম কোশ্চেন, একটা কোশ্চেন আসলে স্টেটমেন্ট নিয়ে, মানে আউটবাউ প্রিন্সিপাল আমাদেরকে কি বলছে। এটা কিন্তু তোমাদের মনে করো শীটে দেয়া আছে, তোমাদের বইও দেয়া আছে, বইয়ে আমি শিওর না বই দেয়া আছে কিনা, বাট শীটে দেয়া আছে, চাইলে শীট থেকে পড়ে নিতে পারো, বা যারা আগে তো ভাই পড়ছো কোন তাদের তো ছিঁড়ে? নোটে আছে, যে কোচিং এর শীটে আছে, ইয়া কি বলে কোচিং থেকে নিয়ে নিও। আর এখান থেকে আরেকটা কোশ্চেন এসেছে যেমন এই যে পটাশিয়ামের যে এক্সেপশনটা যে 3D তে না গিয়ে 4S এ কেন গেল, এরকম কোশ্চেন আসে। বা তোমাকে এখান থেকে কোশ্চেন
অন্যভাবে আসতে পারে, যে মনে করে বলবে যে 6f এবং 4f, এই দুইটার মধ্যে থেকে ইলেকট্রন আগে কোথায় যাবে। তো নিয়ম কি, তুমি n+l বের করবে, n+l বের করে দেখবে যে যারটা কম তারটাতে আগে যাবে। আর আরেকটা এখানে একটা ঝামেলা আসে, সেটা হচ্ছে দেখো, যদি n+l এর ভ্যালু মিলে যায় তাহলে আমরা কি করব, তাহলে কি পাওয়ার সমান? এটা তো হওয়ার কথা না। তো এই ক্ষেত্রে অ্যান্সার হচ্ছে, যদি কখনো দেখো যে দুইটা সাবশেলের n+l সমান হয়ে গেছে, তখন তোমরা দেখবা যে কার n বড়, যার n বড় হবে তার কি পাওয়ারও বড় হবে। এটা একমাত্র তখনই অ্যাপ্লিকেবল যখন কি আমাদের দুইটা সাবশেলের n+l এর ভ্যালু সমান হয়ে যাবে। বুঝতে পারছো? জি ভাই। ওকে, এই ছিল আমাদের আউবাউ প্রিন্সিপল। পরে হচ্ছে আমাদের হুনস ল। হুনস ল। তো দেখো এটা কি হুনস, মানুষের নাম? হ্যাঁ এটা একটা মানে বিজ্ঞানী হুন্ডের নাম, হুনস ল। তো দেখো বিজ্ঞানী হুন্ড আমাদেরকে কি বলে, এখানে কেন হুন্ডের লটা নিয়ে আসা হলো সেটাকে বলি। আগেরটা দেখো, আউবাউ প্রিন্সিপাল আনা হয়েছিল কি, আমাদের একটা সাবশেল যখন আবিষ্কার হয়েছিল তখন সাবশেলের ইলেকট্রন কনফিগারেশন রিলেটেড একটা প্রবলেম সলিউশন সলভ করার জন্য আমাদের কি আনা হয়েছিল, এই আউবাউ প্রিন্সিপাল আনা হয়েছিল। কিন্তু এই হুন্ডের প্রিন্সিপালটা আনা হয়েছিল বা হুন্ডের লটা আনা হয়েছিল শুধুমাত্র অরবিটালের ইলেকট্রন কনফিগারেশন একটা সমস্যা দেখা দিচ্ছে সেটাকে সলভ করার জন্য। যেমন প্রবলেমটা কি হলো, মনে করো আমাদের একটা পি সাবশেলে 2p সাবশেলে ইলেকট্রন আছে 4টা। এখন আমি যদি এটাকে ইলেকট্রন কনফিগারেশন হিসেবে অরবিটালের ইলেকট্রন কনফিগারেশন হিসেবে লিখতে যাই, তো আমরা কিন্তু দুই ধরনের ভাবে লিখতে পারি। একটা হচ্ছে এই যে পসিবিলিটি 1, সেটা কি 2px দুইটা, 2py দুইটা এবং কি 2pz 0। আর পসিবিলিটি 2 হইতে পারে কি, আমরা 2px দুইটা, 2py একটা এবং 2pz কি একটা লিখতে পারি। এটা কি দুইটা পসিবিলিটি তৈরি হয়। তো এই ক্ষেত্রে না কনফিউশন হয় যে আমরা আসলে কিভাবে লিখবো বা কোন ভাবে লিখলে ঠিক হবে। তো এটার অ্যান্সার হচ্ছিল মেইনলি পাওয়া যায় হচ্ছিল আমাদের হুনস ল দিয়ে। তো হুনস ল আমাদেরকে কি বলে, হুনস ল বোঝার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে বক্স কনফিগারেশন। এতক্ষণ আমরা ইলেকট্রন কনফিগারেশন বুঝছি, এখন ইলেকট্রনের বক্স কনফিগারেশন দেখবো, কিভাবে বক্সের মাধ্যমে প্রকাশ করা হয়। তো দেখো এই বক্স কনফিগারেশনের মধ্যে আমরা সাবশেলগুলোকে সাবশেলগুলোকে বক্স হিসেবে ধরি, এবং এই বক্সের সেগমেন্টগুলোকে অরবিটাল হিসেবে ধরি। যেমন পি সাবশেল, এটা একটা বক্স হবে, এবং কি পি সাবশেলে যেহেতু 3টা সেগমেন্ট, সুতরাং এখানে কি এই বক্সটারও কি 3টা সেগমেন্ট হবে। ডি সাবশেলকে আরেকটু বড় বক্স ধরি, এবং ডি সাবশেলে যেহেতু 5টা সাবশেল আছে, 5টা অরবিটাল আছে, তাই এখানে কি সেগমেন্টও কি 5টা হবে এই বক্সের, এই যে 5টা। এফ এর কটা হবে, 7টা হবে, 1 2 3 4 5 6 7। আর এস সাবশেলের কটা হবে, যেহেতু এস এর একটা আছে সুতরাং এস কি একটাই হবে। এবং আমরা ইলেকট্রন গুলোকে এইভাবে প্রকাশ করি, ইলেকট্রন গুলোকে আমরা প্রকাশ করি কিভাবে, এই দুইটা দিয়ে। এটা দিয়ে বোঝা হচ্ছে হলো, মেইনলি আমি এই জিনিস দুটা কি বলতে বোঝায় সেটা বলি। আমাদের ইলেকট্রন গুলো আমাদের পৃথিবী যেমন তার অক্ষের উপর বা তার অ্যাক্সিসের উপর যেভাবে নিজের অ্যাক্সিসের মধ্যে ঘুরে, যেমন কি তার আহ্নিক গতি বার্ষিক গতি আছে, একটা কি সূর্যের চারদিকে ঘুরে, একটা কি নিজের অ্যাক্সিসে ঘুরে। এই যে নিজের অ্যাক্সিসে যেভাবে ঘুরে, ইলেকট্রনও তেমনই ভাবে নিউক্লিয়াসের চারপাশে ঘোরার সময় তার নিজের অ্যাক্সিসেও ঘুরে। এবং তার এই অ্যাক্সিস ঘোরাটাকে দুই ভাবে প্রকাশ করে, একটা হচ্ছে এইভাবে ক্লকওয়াইজ, আরেকটা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ। এবং এই যে ঘূর্ণনটা কি বলে, এই যে রোটেশন, এই রোটেশন গুলোকে মনে করো প্রকাশ করা হয় এস দিয়ে। রোটেশন বলতে স্পিন বোঝায়, স্পিন থেকে আসে এস। তো এই ক্লকওয়াইজ যে রোটেশন ইলেকট্রনের, সেটাকে প্রকাশ করে এস ইকুয়ালস টু প্লাস হাফ দিয়ে। এবং এই যে অ্যান্টি ক্লকওয়াইজ যে রোটেশন, সেটাকে প্রকাশ করে এস ইকুয়ালস টু মাইনাস হাফ দিয়ে। এবং এখান থেকে হাফ দিয়ে কেন প্রকাশ করছে? এর বিজ্ঞানীরা বের করছে, ক্যালকুলেশন আছে, কোয়ান্টাম ক্যালকুলেশন, এটার কারণে বের করছে আর কি। আচ্ছা ভাই, বুঝলো বা কেমনে যে ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে? তারা অবজার্ভ করছে, তারা ম্যাথমেটিক্যালি বিভিন্ন ফাংশন বের করছে, ফাংশন বের করে দেখছে যে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরতেছে। ওকে দেখো, তো এখানে এই ইলেকট্রনটা বলতে বোঝায়, মনে করি এই যে যেটা আমরা আঁকলাম মাত্র, এই যে এটা, এটা বলতে বোঝায় যে এই ইলেকট্রনটা এইভাবে ঘুরতেছে বা ক্লকওয়াইজ ঘুরতেছে। এবং এই ইলেকট্রনটা বলতে বোঝা হইতেছিল এটা এইভাবে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। দুইটা মানে কি, আমরা
আগে ইলেকট্রন যে কনফিগারেশন, নর্মাল ইলেকট্রন কনফিগারেশন সেখানে কিন্তু আমরা দেখতে পারতেছিলাম না যে একটা ইলেকট্রন কিভাবে ঘুরতেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। কিন্তু আমাদের যে বক্স মেথড, এই বক্স মেথডের মাধ্যমে কিন্তু আমরা চাইলে বুঝতে পারবো যে একটা ইলেকট্রন কিভাবে ঘুরতেছে এবং কোন ওয়েতে ঘুরতেছে, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। তো এটা হইতেছিল কি বক্স মেথডের রুল গুলো, এটা কি সাবশেল গুলোকে বক্স আকারে রাখবো এবং ইলেকট্রন গুলো কিভাবে অ্যারো দিয়ে আঁকবো। আচ্ছা দেখো তোমাদের এই ভাইয়া যে এস এর ভ্যালুটা। আচ্ছা এস এর ভ্যালুটা আবার বলতেছি। তোমাদের এই সেশনটা এখন শেষ হয়ে যাবে, বুঝছো, মানে 40 মিনিট পার হয়ে গেছে। তোমাদেরকে আমি আবার ওই যে সবুজ ভাই একটা মনে করো লিঙ্ক দিবে, ওই লিঙ্কটা দিলে এখনই মনে করো সবাই জয়েন করে নিও। পরের সেশনে বলতেছি সব। ওকে।